কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ নীতি আয়োগের বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন সেই নীতি আয়োগের বৈঠকে এবং সেই নজিরবিহীন নীতি আয়োগের বৈঠক মাঝপথেই ওয়াকআউট করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরাসরি অভিযোগ গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় তার মাইক মিউট করা হয়েছে বলে প্রথমে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একই সঙ্গে জানান যে বারংবার তিনি যখন অন্যান্য মুখ্যমন্ত্রীরা দীর্ঘ সময় পেয়েছেন বলার জন্য, কিন্তু তিনি বলার কিছুক্ষণের মধ্যেই তাকে থেমে যেতে বলা হয়। বৈঠকের পরিচালনা করছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বারংবার তিনি যখন তাকে থামানোর জন্য বাটন প্রেস করছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ থেমে গিয়ে বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন। বাংলার সম্মানের কথা মাথায় রেখে এই কাজ করেছেন তিনি এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি অসত্য ভাষণ করছেন বলেই সরাসরি অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকেও এই কথা বলা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ডিএমকে নেতা এম.কে. স্ট্যালিন। তাঁর বক্তব্য, একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এইরকম আচরণ কেন? বিরোধীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করছে এই কেন্দ্রীয় সরকার। তার এই ঘটনাটি যে সম্পূর্ণ অনভিপ্রেত সে কথা জানিয়েছেন তিনি। যদিও ভারতীয় জনতা পার্টির বক্তব্য, পূর্ব পরিকল্পিতভাবে এই চিত্রনাট্যের রচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেহেতু তিনি বাজেটের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিযোগ করছিলেন সেই কারণেই তার কণ্ঠরোধ করা হলো। এই বিষয় নিয়ে আমাদের আজকের চর্চা। বাংলা বলছেতে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের মুখপাত্ররা। প্রথমেই পরিচয় করিয়ে দেবো দর্শকদের সঙ্গে তাঁদের। আমাদের সঙ্গে রয়েছেন স্নেহায়ন সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। রয়েছেন কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল। রয়েছেন গৌতম রায়, সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু ঠিক কি হয়েছিল আমরা প্রথমে শোনাবো উভয় পক্ষের বক্তব্য। শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া ব্লকে রয়েছে দেশের 8 রাজ্যের মুখ্যমন্ত্রী। বাজেট বিতর্কের জেরে নীতি আয়োগের বৈঠক বয়কট করেন 7 মুখ্যমন্ত্রী, যার মধ্যে রয়েছেন কর্ণাটকের সিদ্দারামাইয়া, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু, তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন, পাঞ্জাবের ভগবন্ত মান, কেরলের পিনারাই বিজয়ন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। একমাত্র জোটশরিক হিসেবে তৃণমূলই এই বৈঠকে অংশ নেয়। মমতা দাবি করেন তিনি দেশ এবং রাজ্যের হয়ে কথা বলতে যাচ্ছেন। দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি, একা অপোজিশনের কেউ আসে না। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। নীতি বৈঠকে কি বলতে গিয়েছিলেন মমতা? আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা সহ বাংলার বকেয়া টাকা মেটানোর আর্জি, বাজেটে বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাগ করার রাজনৈতিক চক্রান্ত। এদিন নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রীকে 5 মিনিটও বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन, उन लोगों ने कोई 20 मिनट बोला, कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला, लेकिन तब भी लोगों को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। শাসক বিরোধী জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার পরেও পক্ষপাতিত্ব? প্রশ্ন মমতার। Stop me. I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition. Only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। মমতার এই ওয়াকআউটের সিদ্ধান্তকে কিভাবে দেখছে বঙ্গ বিজেপি? তৃণমূলই বা কি যুক্তি দিচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে একটা পরিকল্পনা করে আগে থেকেই গিয়েছিলেন যে একটা ছুতো খুঁজব আর মিটিং বয়কট করব। এতে বাংলার ক্ষতি হয়েছে। 5 মিনিট যদি পশ্চিমবঙ্গ পেয়ে থাকে, 5 মিনিট টাইম তো অনেক সময়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনই নীতি আয়োগে তিনি যাবেন না। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে,
কিভাবে বিরোধীদের টুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে। এই দিনের বৈঠকে নীতি আয়োগ বাতিল করে যোজনা কমিশন ফিরিয়ে আনার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই বিষয়ে খুব সরাসরি তিনি বলছেন। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে। এটা কি খুব কাঙ্ক্ষিত ছিল, যিনি একমাত্র বিরোধী একজন রাজনীতিক, বাকি সব বিজেপি বা তার শরিকরা গিয়েছেন, সব বিরোধী মুখ্যমন্ত্রীরা বয়কট করেছেন, সেখানে একজন গিয়েছিলেন, তাকেও বলতে দেওয়া হবে না? না অঙ্কুরদা, এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট আর একটা হচ্ছে গিয়ে রাজনৈতিক পার্ট। ফার্স্টে টেকনিক্যাল পার্টটা বলি। বিশেষত হচ্ছে যে এই নীতি আয়োগে বলার সুযোগটা অ্যালফাবেটিক্যালি হয়, এবং অ্যালফাবেটিক্যালি যে ওয়েস্ট বেঙ্গলের চান্স অনেক পরে পরে এবং লাঞ্চের পরে ছিল। কিন্তু মমতা ব্যানার্জি নিজে রিকোয়েস্ট করে যে উনার নাকি প্লেন ধরার আছে, উনি তারা আছে, তো উনাকে যেন আগে দেওয়া হয়। তো সেই কারণে উনাকে 7th স্পিকার হিসেবে দেওয়া হয় গুজরাটের আগে উনাকে রাজনাথজি নিজে ডাকেন যে আপনি আপনার বক্তব্য রাখুন। এবার এই যে বক্তব্যটা যখন রাখে, এই বক্তব্যটা প্রসেস কি না 60 মিনিট করে নির্ধারিত টাইম সবাইকে দেওয়া হয়, সব মুখ্যমন্ত্রীদের দেওয়া হয়, এবং যে টাইমারটা থাকে সেটা ব্যাক কাউন্টিং হয়, মানে 7 to 6, 6 to 5, এবং 3 মিনিটের পরে একটা হুটার বাজে, যে এটা হুটারটা বাজে এইটার জন্য যে তাকে সজাগ করার জন্য যে এটা কিন্তু আপনার টাইমটা কিন্তু শেষ। তো ওয়ান্স এই জিনিসটা হয় তখন মমতা ব্যানার্জি বলে যে আমার বলা হয়ে গেছে, আমি আর কিছু বলবো না, আমি চললাম, বলে শি লেফট। ডিউরিং দিস 5 মিনিটস অর দিস 7 মিনিট তিনি তার বক্তব্য পুরোপুরি ওখানে রাখেন। তার বক্তব্য নথিভুক্ত হয়েছে, সেটা নীতি আয়োগের যে মিটিং মিনিটস আছে সেই মিটিং মিনিটসেও মমতা ব্যানার্জির যে বক্তব্য সেটা পুরোপুরিভাবে আছে। এবার আমি রাজনৈতিক পার্সপেক্টিভটায় আসি। যখন এই যে 9টা বিরোধী মুখ্যমন্ত্রীর মধ্যে 8 জন, যখন 7 জন ছিল, হেমন্ত সোরেন তো কালকে অবধি আসবে যাবে এইসব করছিল, তখন অবধি যে আমাদের মুখ্যমন্ত্রী, আমি এখনো বলছি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বলেন তিনি যাবেন, রাজ্যের দাবি দাওয়া নিয়ে তিনি ওখানে পেশ করবেন। আমরা সেটাকে স্বাগত জানাই। আমরা বঙ্গ বিজেপির তরফ থেকে স্বাগত জানানো হয় যে পশ্চিমবাংলার যে উন্নয়নের জন্য, পশ্চিমবাংলার প্রান্তিক মানুষের জন্য তাদের দাবি দাওয়া উনি অবশ্যই নীতি আয়োগের মঞ্চে গিয়ে তুলে ধরুন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক পার্টে আসলে উনি আজকের যে নীতি আয়োগের বৈঠকে উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে যাননি, উনি ওখানে কোঅপারেটিভ ফেডারালিজমের জন্য যায়নি, উনি ওখানে রাজনৈতিক স্বার্থে গেছে। দিস ইজ আ প্রি প্ল্যান্ড ড্রামা যেটা উনি করেছেন। উনাকে বক্তব্য রাখতে কেউ আটকায়নি, উনার মাইক, প্রথম কথা মাইক বন্ধ করা হয়নি। বাকি মুখ্যমন্ত্রীদেরও হয়েছে, তাদের টাইম হয়ে যাওয়ার পরে তারা তাদের টাইমের বাইরেও, আমি শেষ করছি 10 সেকেন্ড, টাইমের বাইরে বলেছে, তাদেরকেও আটকানো হয়নি এবং মুখ্যমন্ত্রীকেও আটকানো হয়নি। ইভেন সব থেকে বড় কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি এত বড় অপমান হয়ে থাকে, মুখ্যমন্ত্রী বেরিয়ে এলো, চিফ সেক্রেটারি পুরো মিটিংটা কি করে অ্যাটেন্ড করলো? তাহলে তো এত বড় অপমান হলে চিফ সেক্রেটারিও বেরিয়ে আসার কথা ছিল। আপনি খবর নিয়ে দেখুন, চিফ সেক্রেটারি পুরো মিটিংটা অ্যাটেন্ড করেছে। তৃণমূল কংগ্রেস। বললাম না, ইতিহাসের বারবার ফিরে আসে ইতিহাস, হিস্ট্রি উইল হন্ট ইউ রিপিটেডলি। এখন আমার এই যে বিজেপির বক্তব্যটা শুনছিলাম, আমার 2012 সালের 27শে ডিসেম্বরের ঘটনা মনে পড়ে যাচ্ছিল। আমি একটু আগে এটা নিয়ে টুইটও করলাম। 27শে ডিসেম্বর 2012 এইভাবে বিভিন্ন মুখ্যমন্ত্রীদের বৈঠক ছিল কেন্দ্রতে, ইউনিয়ন গভর্নমেন্টের আহ্বানে, কিন্তু সেখানে সব মুখ্যমন্ত্রীরা গেছিলেন। মানে 2012 সাল UPA 2 গভর্নমেন্ট, সেখানে সব মুখ্যমন্ত্রীরা গেছিলেন। এইভাবে কোনো কারণে জয়ললিতা জিকে, তখন তিনি তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি বলতে, তার সময়ের আগে তিনি বলতে চেয়েছিলেন, তাকে দেওয়া হয়েছিল, স্টিপুলেটেড একটা সময় ছিল, কিন্তু তার রাজ্যের সম্পর্কে তার বক্তব্য অনেক ছিল, এইভাবে অ্যাব্রাপ্টলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল কেন্দ্র সরকার শুনতে চায় না, তিনিও ছিলেন সেই বৈঠকে। তার মানে এই যে নাটকটা তারা করছেন, 2012 সালের 27শে ডিসেম্বর নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীর বক্তব্য আচরণে পরিষ্কার যে আজকের বিজেপির প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন, হিপোক্রেসি করছেন। তখন কিন্তু এইভাবে কেউ কিন্তু বলেনি যে জয়ললিতা মিথ্যা কথা বলছে। জয়ললিতার দাবি ছিল। আর আজকে তো এটা জলের মতো পরিষ্কার যে বাংলার প্রতি যে কেন্দ্র সরকারের বিগত 2.5-3 বছরের আচরণ, আমি 10 বছর বাদ দিলাম, যে প্রত্যেকটা কেন্দ্রীয় স্কিমে
এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটা তো একটা কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা অফিসিয়ালি তো চালু হয়নি, এটা কোনো রাজতন্ত্র চালু হয়নি, এখনো অবধি কোনো হিন্দুস্তানের সরকার চালু হয়নি, এখনো ভারতের সংবিধান প্রদত্ত ভারত সরকার চলছে, তার মোতাবিক চলছে। তাহলে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে পাওনা গন্ডা যে টাকাটা, আমরা তো রাজস্ব দিচ্ছি, বাংলার মানুষ, বাঙালি জনগণ তারা তো রাজস্ব দিচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, জিএসটি দিচ্ছে, যা শেষ আছে পেট্রোল যা দামে কেন্দ্র সরকার ঠিক করছে সব কিনছে, এলপিজি কিনছে, যা যা করণীয় আছে সব কিনছে, কেন্দ্র সরকার এই রাজস্বটা নিয়ে চলে যাচ্ছে। ফেরত দেওয়ার ব্যাপারে এই ওই হ্যান ত্যান এটা তো বলার কথা নয়। আর যদি দুর্নীতি তারা যেটা অ্যালিবাই তারা দেওয়ার চেষ্টা করছে, এই একই বিষয়ে একইভাবে বিভিন্ন রাজ্যতে একই অভিযোগ আছে, এখান থেকে বেশি আছে। এই 100 দিনের কাজে ইউপিতে আছে, গুজরাটে আছে, তালিকাতে পশ্চিমবঙ্গে অনেক কম। যদি আমরা দেখি যে জব কার্ডের যে গড়মিলের ব্যাপারে, হ্যাঁ, কিছুদিন আগে আমরা দেখলাম যে পুনরায় আসামের 2টো জেলাতে এইভাবে অভিযোগ উঠলো এবং অভিযোগ সত্যি প্রমাণ পাওয়া গেছে আবাস যোজনার বাড়ি নিয়ে, যে ভুয়ো সেখানে বিজেপির নেতারা, বিজেপি এবং সংঘ পরিবারের বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করছেন যে সেখানে নেপোটিজম করা হচ্ছে। হ্যাঁ, তারপরে আবাস যোজনার টাকা আসাম পাচ্ছে। এর আগে এমপিতে একই জিনিস দেখছি, গুজরাট, ইউপি, প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যতে হচ্ছে অভিযোগ, দুর্নীতি সত্ত্বেও, প্রমাণিত দুর্নীতি সত্ত্বেও টাকা যাচ্ছে। আমাদের এখানে একটা অভিযোগ, তারপরে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে মিথ্যাচার করলো, সরকারের পক্ষে দলের পক্ষে বলা হলো তাও মানল না, তখন আমলারা গিয়ে বললেন, যে প্রজেক্ট ডিরেক্টর যারা তারা বললেন হ্যাঁ এই তো ইউটিলাইজেশন সার্টিফিকেট হচ্ছে এবং কেন্দ্র মেনে নিয়েছে। তারপরেই যে এতগুলো বক্তব্য, তারপরে বাংলার তো একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে আছে, তো বাংলার মুখ্যমন্ত্রী তো বলবেন, আর কে বলবেন? বাংলাকে যারা এই গুজরাটি প্রভুদের কাছে বিকিয়ে দিয়েছেন বিজেপি নেতারা বলবেন, তাহলে অ্যাড্রেস করা হবে কোথায়? সেই বঞ্চনার কথা বলতে গিয়েই আজকে কিন্তু বাধা পেলেন মুখ্যমন্ত্রী। আমরা এই আলোচনায় থাকবো, একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে কথা আজকে চর্চা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠককে কেন্দ্র করে, আজ সেই বিষয়ে নীতি আয়োগের সিইও তিনি কি বলেছেন আমরা একবার প্রথমে শোনাবো দর্শকদের। It was a very clear request from their side, because normally we would have gone alphabetically. So it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then it goes on further down. Because West Bengal would be W, which would certainly come post-lunch session. They wanted a request. It was in writing, and we actually adjusted, and the Raksha Mantri actually called her in just before Gujarat. So she made her statement. Every chief minister is allotted 7 minutes, and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that, it shows 0, nothing else. Nothing else has happened other than that. And what happens is, the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. That was it. There was nothing more. We all heard. She made her points, and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. So I thought I will get over that at the beginning, because I think that's what most people will be curious about. Just to mention the fact, her chief secretary continued to attend, and he was in the room even after she left, because she had to catch a flight to Calcutta. She said that she had an assembly session. That's what she told me, in the morning itself she told me. So that's as far that is concerned. It was a very clear request from their side, because আমরা শুনলাম নীতি আয়োগের বক্তব্য। আমি প্রথমে আসবো প্রদেশ কংগ্রেসের কাছে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়ালের কাছে। আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে বলতে দেওয়া হয়নি, এবং নীতি আয়োগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য ভাষণ করছেন। কংগ্রেস কি মনে করে? না, আমরা তো আজকে খুব আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হলাম একটা নতুন গুণ জেনে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জানতাম উনি ভালো আঁকতে পারেন, উনি কবিতা লিখতে পারেন, গান বাজতে পারেন। আমরা আজকে এটা উপলব্ধি করলাম যে উনি খুব ভালো জ্যোতিষ জানেন, কারণ ঠিক কালকেই বলে দিয়েছিলেন বা আজকে সকালেই বলে দিয়েছিলেন যে ঠিক কী ঘটনা হবে আর ঠিক কী কারণ দিয়ে উনি ওটা ছেড়ে দিয়ে আসবেন, এটা উনি আগেই বলে দিয়েছিলেন। তারপরে আমরা কি দেখলাম, উনি যা বলেছিলেন একদম কথা মিলে গেছে। তাই এই একটা উপলব্ধি বাংলার মানুষ করলো যে উনি এতগুলো গুণের সাথে সাথে উনি খুব ভালো জ্যোতিষ জানেন, এটা গেল। এবার উনি কালকে উনি
বলে দিয়েছিলেন ঠিক কি কি হবে, সেগুলোই হলো, কোনো অবাক হওয়ার কোনো তার মানে ঘটনা নেই। মানে আপনারা মনে করছেন যে ভারতীয় মানে কেন্দ্রীয় সরকার যা বলছে সঠিক বলছে? আমি বলিনি, তারপরে তো বুঝবেন কি বলতে চাইছি। আচ্ছা, উনি দীর্ঘদিন এই নীতি আয়োগের মিটিংয়ে কিন্তু যেতেন না, কিন্তু আজকে যখন একটা বাজেট এসছে, যেই বাজেট শুধু একদম বাংলাকে নিয়েও বলছি, বাংলাও বঞ্চিত হয়েছে, বাংলার সাথে সাথে যতগুলো এমন রাজ্য ছিল যেখানে অবিজেপি বা ওই এনডিএর বাইরে যারা শাসন করতো সেই সব রাজ্য বঞ্চিত হয়েছে। তো তখন একটা যুক্তিগত একটা মানে যুক্তি ছিল যে মিটিংয়ে না যাওয়া, নিজের প্রোটেস্টটাকে রেজিস্টার করানো, যে এতগুলো মুখ্যমন্ত্রী ইন্ডিয়া যারা অ্যালায়েন্সে আছে তারা যাবে না বলে একটা সিদ্ধান্ত হয়েছিল। এইবারে ওনাকে যেতেই হবে, কারণ ওনাকে দেখাতে হবে যে না, আমি তো মানে এত বড় নেত্রী, আমাকে কেউ বলে দেবে আর আমি যাব না। আর উনি তৃণমূলের যেটা 1 পয়েন্ট এজেন্ডা যেদিন থেকে জন্ম হয়েছে সেটা হচ্ছে কংগ্রেসের মাটি দখল করা। এবার ওখানে কংগ্রেস যাচ্ছে না, কংগ্রেসের এত ভালো ফল হয়েছে, ওখানে রাহুল গান্ধী যদি ওখানে যাওয়ার কথা ছিল না, রাহুল গান্ধী ইন্ডিয়াকে লিড করছেন এত সুন্দর, এটা দেখে কিন্তু ওনার সহ্য হচ্ছে না। উনি ওখানে গেছিলেন ফাঁকা মাঠে গোল দিতে, যে আমি ইন্ডিয়ার লিডার হয়ে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কতটা উনি মানে নিজেকে ভেবে গেছিলেন না, উনি ওখানে যেতে চেয়েছিলেন বিহাফ অফ দি ইন্ডিয়া পার্টি। উনি কালকে একটা এয়ারপোর্টে, এটা আপনি যদি একটু মানে শুনবেন দেখবেন, উনি বলছেন অন বিহাফ অফ অল, অন বিহাফ আজকে তো উনি বলেছেন যে আমি সবার জন্যই বলছি, শেষে বাংলার কথা বলেছি। সবাইকে ওনাকে অথরিটি দিয়েছে ওখানে যাওয়ার জন্য, জাননি উনি কালকে জোর জবরদস্তি বলছিলেন যে না হেমন্ত আসছে, যাতে মানে উনি দেখাতে চান যে না আমি আছি, আমার সাথে আরো লোক আছে। কিন্তু আজকের দিনে কি হলো, আজকের দিনে একটা মুখ পুড়লো, মানে একটা যেটা প্রোটেস্ট আমরা রেজিস্টার করতে পারতাম সেটা অবশ্যই হয়েছে, উনি না গেলে আরো ভালো হতো, সেটা হলো না। আর গিয়ে উনি একটা ওই যেটা সিপিআই এর কি মূল্যায়ন? নীতি আয়োগের সভাতে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি, এবং ইন্ডিয়া জোটের একটা আন্ডারস্ট্যান্ডিং যে নীতি আয়োগের সভাটা না যাওয়া। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন, তিনি রাজ্যের হয়েই বলতে গেছিলেন, সব রাজ্যের হয়ে তিনি বলতে যাননি, তিনি স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের হয়ে বলতে গেছিলেন। দুটো পার্ট, ইন্ডিয়া জোটের একটা সিদ্ধান্ত, সেটা কি হওয়া উচিত, কি ভাবা উচিত, আমি যদি তার পার্ট হই, কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে আপনার কাছে জানতে চাই। আমি বলবো কংগ্রেসের কাছ থেকে বুঝতে পেরেছি কেন্দ্রীয় সরকার যেটা করেছে সেটা ঠিক করেছে। আমি বলবো এক, আপনার কাছ থেকে জানতে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি যদি ওটা না মানি, ইন্ডিয়া জোটের যে সিদ্ধান্ত সেটা যদি আমি না মানি, তাহলে আমি ইন্ডিয়া জোটকে রিপ্রেজেন্ট করি না, আমি পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করি। এখানে কি কণ্ঠরোধ হয়েছে বলে মনে করেন, নাকি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য ভাষণ করছে? আমার সোজা প্রশ্ন। আর দ্বিতীয় পার্টে আমার যেটা বলার, তোমার সোজা প্রশ্ন থাকতে পারে, আমারও সোজা উত্তর। প্রথম পার্টটা আমি বললাম, দ্বিতীয় পার্টে আমার যেটা বলার সেটা হচ্ছে এই, আমি এটা মনে করি যে একটা অসহিষ্ণুতার, কার পক্ষ থেকে অসহিষ্ণুতার প্রকাশ। এই কারণে, তার কারণ হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার রাজ্যের ব্যাপারে বলতে গেছেন, যদি নিয়ম থাকে যে রাজ্যকে আগে বলানো যাবে না, তাহলে সেই কনসিডার করার কোনো দরকার ছিল না, তিনি তার মতো সময় বলতেন, না পারতেন বলতেন না। কিন্তু সেটাকে কনসিডার করে যখন একটা রাজ্যের আলোচনা হচ্ছে, তখন এটা যদি ঠিক হয়, এটা তো এখানে বসে বলা যাবে না। দুটো ভার্সন শুনলাম, আমি তো বলছি দুটো ভার্সনের মধ্যে কোন ভার্সনটা সিপিআই বিশ্বাস করে? আমার তো সোজা প্রশ্ন, সিপিআই কে জিজ্ঞাসা করছে কোন ভার্সনটা বিশ্বাস করছে। আমি বিশ্বাস করা বড় কথা না, না আমি তো আমার কাছে তো আপনার বিশ্বাস করাটাই বড়। আমি তো আপনাকে তো এই জন্য ডেকেছি, আমি তো দলের পক্ষ থেকে এসেছি। আমি মনে করি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন সেই রাজ্যের কথা বলছেন, তখন 1 মিনিট কি 2 মিনিট কি 3 মিনিট সময় বেশি যাওয়াটা, বেশি লাগাটা এবং না দেওয়াটা, এটা বোধহয় খুব অসুবিধা। আমি বলছি আপনার কাছে উত্তরটা তার মানে নাই, কারণ সিপিআই কিন্তু এখানে একটা বিষয় বলছে যে কেন্দ্রীয় সরকার ঠিক করেছে। না আমরা একবার বলে এটা ঠিক হচ্ছে না। এই কথা বলছে যে জ্যোতিষ আপনি এটাকে স্যার দিয়ে বলেছিলেন, ওটা মিলে গেল। যেটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে বলে দিয়েছিলেন, ঠিক আছে, বাকি দুই শরীক সম্পর্কে কি মনে করেন? আচ্ছা আপনারা বক্তব্য রাখার আমি আসবো আপনার কাছে, আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, শুনি বক্তব্য। কথা আমি বলে দিই যে মাইক স্টপ করে দেওয়া হয়েছে, এটা স্ক্রিনশট অবধি
যারা দেখেছেন তারা বলেছেন যে হ্যাঁ মাইকটা বন্ধ হয়ে গেছিল, এটা স্ক্রিনে এসেছিল। বাকি মুখ্যমন্ত্রীরাও সেটা স্বীকার করেছেন। বিজেপি মিথ্যাচার করতে পারে, সেটা তাদের স্বভাব অনুসারে। এবার আসি যে রাজ্য কংগ্রেস এবং রাজ্য সিপিএম এর মিথ্যাচারটাকে একটু এক্সপোজ করতে দরকারটা। এখানে কংগ্রেসের প্রতিনিধি কেতন বা গৌতম দা যেটা বললেন, আমি জানতে চাই দুজনের কাছ থেকে যে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত, এটা কংগ্রেসের বক্তব্য, ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত যে এই বৈঠকে যাওয়া হবে না। সিপিএম এর বক্তব্য হলো ইন্ডিয়া জোটের ডিসিশন গিয়ে অমান্য করেছেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, যদি ইন্ডিয়া জোটে থাকি তাহলে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত মানি না, এটা গৌতম দা বললেন। আমি দুজনের থেকে জানতে চাই ইন্ডিয়া জোটের কোন বৈঠকে, কার পৌরোহিত্যে, কবে এই ডিসিশনটা হয়েছিল এবং সেখানে আমাদের দলে কেউ ছিল কি না, যদি না থাকে কার মাধ্যমে আমাদের দলের কোন নেতৃত্বকে, আমাদের দুটো হাউসের ডেরেক ওব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় লিডার অফ হাউস, কাকে জানানো হয়েছে বা অন্যান্য কোন নেতৃস্থানীয় কাউকে জানানো হয়েছে। একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছে এই উত্তরের সন্ধানে সিপিআই এবং কংগ্রেসের কাছে। ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস এবং সিপিআইকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে এই ইন্ডিয়া জোটের অপর দুই শরিকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা একটা নীতিগত সিদ্ধান্ত ছিল ইন্ডিয়া জোটের যে এই বৈঠকে কেউ যোগদান করবেন না, কিন্তু এই সিদ্ধান্তটা কবে হয়েছিল এবং কিভাবে জানানো হয়েছিল তৃণমূল নেতৃত্বকে, শুনি। এই সিদ্ধান্তটা তামিলনাড়ুতে গিয়ে পৌঁছলো, এই আলোচনাটা ঝাড়খণ্ডে গিয়ে কবে হলো? আমি তো মিটিংটা কবে হলো এই সংক্রান্ত, কে পৌরোহিত্য করলো, কারা কারা ছিল, আমরা যদি থাকি আমাদের কে ছিল, যদি না থাকি এই বার্তাটা আমাদেরকে কার মাধ্যমে কাকে দেওয়া হয়েছিল, স্পেসিফিক 5টা প্রশ্ন, স্পেসিফিক একদম অন্য না। বলে দিচ্ছি তো, আপনি বলুন এই যে আলোচনাটা হলো, যদি না ধরুন আপনার কথা মতো আলোচনা হলো না, ঠিক আছে, এটা সবার স্বপ্নে এলো যে আমার কথা মতো না, এটাই সত্যি। আপনি বলেন সেটাই সত্যি, এটা স্বতন্ত্র ডিসিশন, প্রত্যেক মুখ্যমন্ত্রীর স্বতন্ত্র ডিসিশন, এটা ইন্ডিয়া জোটের ডিসিশনই নয়, এটাই আমি বলছি। আমাকে না বলতে দিল, তাও যদি তাই হয় তাহলে আপনি ভাবুন যে ইন্ডিয়া জোটের যত শরিক আছে মুখ্যমন্ত্রী, তাদের মনটা ঠিক ঠিক মিলে যাচ্ছে, আর ঠিক তৃণমূলেরই মিলছে না। তার মানে হচ্ছে তৃণমূলের মনটা ঠিক বিজেপির কাছে কোথাও মিলে রয়েছে না। তো আর আপনাকে বলছি, আমরা বৈঠকে গিয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এসেছি, এই সাহসটা বাকিদের হলো না কেন? এই সাহসটা বাকিদের হলো না কেন? এই সাহসটা বাকিদের হলো না কেন? এটাই তো বলছি। মুখ্যমন্ত্রী জাননি কেন? গান্ধীকে গিয়ে জিজ্ঞেস করো 40-এ ভারত ছাড়ো আন্দোলন কেন করে? এটা কোনো কথার কথা হলো? প্রতিবাদের সময় আমি বেছে নেব। এটা প্রতিবাদী ছিল, না যাওয়াটা প্রতিবাদী ছিল। প্রতিবাদটা কে কিভাবে করবে সেটা সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দল স্থির করে। সিপিআই এর কাছে জানতে চাইবো, আপনিও বলেছেন একই কথা, আপনার কাছেও কৃষাণুর একই প্রশ্ন ছিল, আপনার কাছে কি উত্তর? আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, কৃষাণু যে পয়েন্টসগুলো পরপর বলেছে আমি পরপর করে ওই পয়েন্টসগুলোর উত্তরটা ওইভাবে দিচ্ছি না, আমি অন্যভাবে দিচ্ছি। আমি বলছি কার পৌরোহিত্য হয়েছিল, কবে হয়েছিল, কি হয়েছিল, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকে। কমন আন্ডারস্ট্যান্ডিংটা কি? কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এতগুলো ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না, স্বাভাবিকভাবেই তার বার্তাটা হচ্ছে না যাওয়া। আমি কিন্তু বলতে চেয়েছি এই কথাটা, যেটা গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, সেটা হচ্ছে এর পরেও তিনি যদি ওই জোটের প্রতিনিধিত্ব না করে থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি প্রতিনিধিত্ব করছেন পশ্চিমবঙ্গে, তিনি পশ্চিমবঙ্গের কথা গিয়ে বলছেন। এবং আমি কিন্তু আমার বলার মধ্যে এটাও বলেছি যে টলারেন্সটা বিজেপির বরাবরই ছিল না, আজও নেই, এবং তারা 3-4 মিনিট 5 মিনিট বেশি সময় দিলে কোনো অসুবিধা ছিল না, মহাভারত অশুদ্ধ হয়ে যেত না, এটাই আমার বক্তব্য। আমি কিন্তু 1975 সালে বামফ্রন্টের জরুরি অবস্থার
বিরুদ্ধে একটা নীতি ছিল, আপনারা বামফ্রন্টে থাকা সত্ত্বেও কংগ্রেসের সাথে গিয়ে দাঁড়িয়েছিলেন, ওটা আপনাদের দলীয় সিদ্ধান্ত ছিল। তো দলীয় সিদ্ধান্ত সর্বোপরি। সিপিআই সেই দিন ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল জরুরি অবস্থা। তো বামফ্রন্টের বামফ্রন্টের একটা অলিখিত ডিক্টেট ছিল তো, 67 সাল থেকে ছিল, 67 সাল থেকে ছিল অলিখিত। ভারতবর্ষের যত কমিউনিস্ট দল ছিল তারা জরুরি অবস্থার বিরোধিতা করেছিল, একলা সিপিআই জরুরি অবস্থার সমর্থন করেছিল। অবস্থান বাম দলের আমি তো এটাই বলছি, তার মানে আপনারা স্বতন্ত্র দল। আমি তো আমি আপনাকে খারাপ বলছি না, আমি আবার খারাপ বলছি না, আমি আবার বলছি আপনারা তো কেরলে এখনো নেই, এখানে কেরলে আপনাদের অবস্থান আলাদা, এখানে আলাদা। আমার আস্তে আস্তে বলছি এখানে দয়া করে বিজেপি দুই শরিকই মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য ভাষণ করেছেন, দুই শরিকই এটাই মনে করছেন। এটা একটা অবশ্যই লক্ষণীয় বিষয়। আমি আসবো ভারতীয় জনতা পার্টির কাছে। আমরা ইন্ডিয়া জোটের দুই শরিকের বক্তব্য পেলাম, যারা বলেন, যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কথা বলেন। আজকে আমরা দেখলাম নিজেদের শরিকের বিরুদ্ধে তারা কথাটা আগে বলছেন। বেশ, আমি আসবো বিজেপির কাছে। একটা কথা অসত্য ভাষণ করেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কথা বলিনি। আপনি বলছেন আমি বলেছি উল্টো কথা, মমতা ব্যানার্জি সত্যবাদী, আমি বলেছি আমি সত্যবাদী না। আমি এইখানে এই যে না আমার একটা প্রশ্ন, এই নির্মলা সীতারামন মিথ্যা বলছে, তাহলে কি নির্মলা সীতারামন মিথ্যা বলছে? নির্মলা সীতারামন মিথ্যা বলছে, আস্তে আস্তে কে মিথ্যা বলছে? ভেরি গুড, থ্যাংক ইউ। বলছে আমি বলছি বিজেপি কোনটা সত্যি, হ্যাঁ বা না? অসহিষ্ণু। ও আর মমতা ব্যানার্জি তার মানে কি নির্মলা সীতারামন মিথ্যা কথা বলছে? টলারেন্স নেই। আমি ঠিক আছে, মমতা ব্যানার্জি সত্যি কথা বলছে, অর্থাৎ সেই কিন্তু বিচারিতার অবস্থা, কোন সুনির্দিষ্ট অবস্থানে আমরা পাচ্ছি না সিপিআই কে। অন্তত বিজেপির কাছে যেটা জানতে চাইবো, একটা বিরোধী নেতৃত্ব, একটা বিরোধী মুখ্যমন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী, সে কোনো জায়গা পাচ্ছে না তার বঞ্চনার কথাগুলো বলতে। সে আজকে ওখানে একমাত্র আসছি আপনাকে বড় সময় দিয়েছি, একমাত্র মুখপাত্র হিসেবে তিনি সেখানে গিয়েছেন। অন্য রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীদের প্রেক্ষিতে বা অন্য রাজ্যে এবং বাংলা তার কথা বলছে, তাকে একটা এক্সট্রা টাইম দেওয়া হলো না? আচমকা তাকে 7টার সময় 7 মিনিট গেল কি না গেল, তাকে আগে থেকেই ওটা বাজানো শুরু হয়ে গেল। এই কথাটাই আমি আপনাকে বলছি, এই কথাটাই আমরা, আপনি এই কথাটা বলেননি, দর্শক শুনেছে আপনি কি বলেছেন শুনি। আমি আপনাকে বলছি, উনাকে এক্সট্রা টাইম দেওয়া হয়নি, এটা সর্বৈব মিথ্যা কথা। উনি যদি এক্সট্রা বক্তব্য রাখতেন উনাকে কেউ আটকায়নি, এবং বাকি যে মুখ্যমন্ত্রীরা হয়েছে তাদেরও 7 মিনিট পরেই হুটার বাজানো হয়েছে। তারা পারমিশন দিয়েছেন যে আমরা এক্সট্রা বলতে চাই, এবং তাদেরকে তাই জন্য বলতে দেওয়া হয়েছে। এবং বিষয়টা হচ্ছে নীতি আয়োগের বৈঠক কোনো রাজনৈতিক বক্তব্য রাখার বৈঠক না, ওখানে নিজের রাজ্যের, ওখানে পশ্চিমবাংলার দাবি দাওয়া নিয়ে যাওয়ার বৈঠক। মুখ্যমন্ত্রী ওখানে প্রতিবাদ জানাতে গেছিলেন, রাজনৈতিক প্রতিবাদ, যে চিত্রনাট্য কালকেই লেখা হয়েছিল। না হলে আপনি এটা কথা বলুন অঙ্কুরদা, উনার এমপিদের সাথে মিটিং করার পরে উনার রাজ্যসভার এমপি তার হাজবেন্ড কি করে জেনে গেল যে কালকে এই ঘটনা ঘটবে নীতি আয়োগের মিটিং এ? তিনি কালকে রাত্রিবেলা কি করে বলে দিলেন একটি চ্যানেলে যে আজকে মমতা ব্যানার্জি ওয়াকআউট করবে? এই চিত্রনাট্য কালকেই লেখা ছিল। এখানে কোন পশ্চিমবাংলার মানুষের, আজকে যে পশ্চিমবাংলা মানুষের জন্য প্রকল্প চাইলেন না, আজকে পশ্চিমবাংলা মানুষের অভাব অভিযোগ একটাও তুলে ধরলেন না, উনি শুধুমাত্র আজকে রাজনীতি করলেন। এবং উনার এই রাজনৈতিক চিত্রনাট্য কংগ্রেসের উত্তর শুনবো বিজেপির অভিযোগের প্রেক্ষিতে। প্রথম কথা, হাস্যকর কথাবার্তা বিজেপি বলছে এখানে। প্রথম কথা, মুখ্যমন্ত্রীর টোটাল বক্তব্যটা ছিল বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। সে 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, আজকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আটকে রেখেছে, প্রায় 1,75,000 কোটি টাকার টোটাল প্রকল্পের মানে রাশি, সেগুলো কেন্দ্রের কাছে আটকে আছে, যেগুলো বাংলার পাওনা, দান দক্ষিণা, ভিক্ষা নয়। তো এটাই মুখ্যমন্ত্রী বলেছেন, এগুলো তো বাংলার উন্নয়নের কথা। এবং সর্বোপরি বলি, একটু বলছিল না সিপিআই এবং কংগ্রেস যে উনি শুধু বাংলার বাকি রাজ্যের হয়ে যায়নি। মেন কথাটা কি ছিল যে এই নীতি আয়োগ যেভাবে কোনো অন্যান্য বিরোধী দলের মত না নিয়ে প্ল্যানিং কমিশনকে রাতারাতি বন্ধ করে যে এই নীতি আয়োগ তৈরি করা হয়েছে, এবং এই নীতি আয়োগ তো অসম্পূর্ণ। প্ল্যানিং কমিশনের একটা ফিনান্সিয়াল মাইন্ড ছিল, তারা যে কোনো প্রকল্প যেরকম তারা সিদ্ধান্ত নিত সেরকম সেটাকে বাস্তবায়িত করা, তার অর্থনৈতিক বরাদ্দ সব তারা দেখত।
এবং একটা প্রজেক্ট তারা হ্যান্ডওভার করার ক্ষমতা রাখতো, কিন্তু নীতি আয়োগের সেই ক্ষমতা নেই, বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতা নেই। এইটা তো সারা দেশের জন্য বাস্তব, শুধু বাংলার জন্য নয়। তো এই কথাটা কে বলেছেন? যারা বয়কট করেছেন, বয়কট করে বাড়িতে বসেছিলেন, তারা করেছেন না। আমার নেত্রী গিয়ে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন যে যদি নীতি আয়োগের মাধ্যমে এই সব প্রজেক্টগুলো বাস্তবায়িত না করতে পারো তাহলে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনো। এটাই তো বক্তব্য। এবং আমরা তো এটাই তো দেশের মানুষ জানতে চেয়েছিল, যে প্ল্যানিং কমিশনের পক্ষে কথা বলুক, যে প্ল্যানিং কমিশন হতে পারে। প্ল্যানিং কমিশনের বিরুদ্ধে আমাদের বাংলার, পশ্চিম বাংলার মানুষের অনেক এখানে যে কথাটা বলা হচ্ছে, আমি তৃণমূল কংগ্রেসের কাছে একটা ক্যাটেগরিক্যাল প্রশ্ন করতে চাই। কংগ্রেসের খুব সরাসরি বক্তব্য আমরা শুনলাম যে রাহুল গান্ধীর প্রতি ঈর্ষা, এবং সেই ঈর্ষার জন্যই জাতীয় রাজনীতিতে নিজেকে আরো বেশি প্রাসঙ্গিক করে তোলার জন্যই এই চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সরাসরি অভিযোগ করছে। কোন কংগ্রেস? জাতীয় কংগ্রেস না অধীর কংগ্রেস? অধীর কংগ্রেস রিজেক্টেড, মানে রিজেক্টেড উইথিন দ্য পার্টি, রিজেক্টেড বাই দ্য পিপুল অফ ওয়েস্ট বেঙ্গল। তো এইসব অধীর কংগ্রেস এইগুলো রাজায় রাজায় কথা হবে, ঠিক আছে? যদিও এটা অগণতান্ত্রিক একটা কথা, তাও আমি বললাম এটা অপ্রাসঙ্গিক। হ্যাঁ তো 75 থেকে 77 দেখেছে কারা করেছে। আমি বলছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা দিয়েছেন, যদি ঈর্ষান্বিত হতো তাহলে সেটা সুপ্রিয়া শ্রীনেত সেই বক্তব্যগুলোর ভূয়সী প্রশংসা করে তার টুইটার হ্যান্ডেলে, উনি অফিসিয়াল স্পোকসপারসন অফ দ্য কংগ্রেস পার্টি, অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি, ঠিক আছে? সেই সুপ্রিয়া শ্রীনেত সেটা তার এক্স হ্যান্ডেলে ভিডিও সহকারে দিচ্ছে। আমি কাকে বিশ্বাস করব? জাতীয় কংগ্রেস না এই রিজেক্টেড অধীর কংগ্রেস? এই প্রশ্নের উত্তরে আমরা ফিরে আসবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি। এই প্রশ্নের উত্তরে খুঁজবো কংগ্রেসের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস সেই কংগ্রেস ব্রাত্য কংগ্রেস, কারণ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের অফিসিয়াল মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে তিনি খুব স্পষ্টভাবেই তৃণমূল কংগ্রেসের বক্তব্যটাকে তিনি টুইট করছেন, আর এদিকে বাংলা কংগ্রেস উল্টো কথা বলছে। কেতন, কি উত্তর? না, আমি তো এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, আপনার চ্যানেল সেই অবকাতেই সেই হিসাবেই আমরা এসেছি। এবার জাতীয় ক্ষেত্রে তৃণমূল তো বিরাট বড় একটা জাতীয় বা মানে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পার্টি, তো তাকে নিয়ে ন্যাশনাল পার্সপেক্টিভে কী হচ্ছে না হচ্ছে আজকে তো দেখলেন, এটা ন্যাশনাল একটা মানে অপোজিশন পার্টি যারা ইন্ডিয়া, তাদের একটা এটা হয়েছিল যে ভুল করেছে, তাই তো? না, আমি ভুলে ঠিকই যাচ্ছি না, আপনারা কোনোটাতেই ঠিকই যাচ্ছেন না, ভুলে যাচ্ছেন না। আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। কলকাতায় থাকি, আমরা তো বাংলায় থাকি, আমরা তো তৃণমূলকে কাছ থেকে চিনি, তার একটু কিলোমিটার বেশি সময় লাগবে। তৃণমূলের আসল চরিত্র ঠিক তারা চিনি, নীতি আদর্শ আলাদা। তার মানে বাংলা কংগ্রেসের মূল্যায়নকে, এই যে বাংলা কংগ্রেস বলছে আমরা চিনি, বাংলা কংগ্রেসের মূল্যায়নকে গুরুত্বই দেয় না জাতীয় কংগ্রেস। তাহলে তো উল্টো কথা হতো। তাহলে বাংলা কংগ্রেস যেটা বলেছে যে আমরা মমতা ব্যানার্জিকে চিনি, মমতা ব্যানার্জি ভালো লোক নয়, আর তাহলে সেটাই বিশ্বাস করে সেটাই সেরকম টুইট হতো। আর আজকে আমরা দেখছি উল্টো টুইট। ওই টুইটটা ছিল মানে যে বাজেটে যে বঞ্চনা হয়েছে সেটা নিয়েছিল, সেটাকে অ্যামপ্লিফাই করেছে, তার মানে আমি আরেকটা বিষয় জানতে চাই। আজকে মুখ্যমন্ত্রী আরো একবার বলেছেন যে এই যোজনা কমিশনকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন, কারণ এই নীতি আয়োগের সেই অর্থে টাকা স্যাংশন করার অর্থটা সহ বেশ কিছু পলিসিকে যে আরোপ করে দেওয়া রাজ্যের উপর, সেটা করার কোনো ক্ষমতা নেই, এবং আলটিমেটলি সে পুরোটাই ঠিক হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মাধ্যমে। সেই কারণে এটার বিলুপ্তি সাধন চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থানকে নিয়ে কংগ্রেসের কি অবস্থান? না, এটা যে মানে নীতি আয়োগটা যে তৈরি হয়েছে প্ল্যানিং কমিশনকে শেষ করে, এটা তো যেদিন হয়েছে সেদিন থেকে কংগ্রেস এটা প্রোটেস্ট করছে। আজকেও আমাদের বক্তব্য, কারণ অথরিটির যেখানে ব্যাপার আছে, যেটা কথাটা আপনিও বললেন, আপনার কথার সাথে আমি সহমত, যে দেখুন শুধু মানে এটা দেখানোর যে দাঁত থাকে হাতে তাতেও নয়, অথরিটির ব্যাপার আছে। তো যে পুরনো প্ল্যানিং কমিশন যে অথরিটি ছিল, প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান প্রধানমন্ত্রী আর ডেপুটি যে চেয়ারম্যান ছিলেন, আমরা সবার মনে আছে মন্টেক সিং আলওয়ালিয়া, কিন্তু আজকে দিনে আপনি বাজারে জিজ্ঞেস করুন কতজন বলতে
বলতে পারবে এই প্ল্যান নীতি আয়োগের এটা CEO? প্রদেশ কংগ্রেসের বক্তব্য না, কারণ হচ্ছে এই যে আচ্ছা আপনি এই কথাটা আপনি তৃণমূল মুখপাত্র হয়ে বলছেন না বিজেপি মুখপাত্র হয়ে? কারণ আপনাদের কথা পাশাপাশি বসে আছেন, আপনাদের খুব ভাব, এই যে ভাব দেখাতেই তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন। সিপিআই এর কাছে সিপিআই কিভাবে দেখছে এই অবস্থানকে? না, প্ল্যানিং কমিশন তো আজকের কথা না, প্ল্যানিং কমিশনের ডিমান্ড আমরা বহুদিন আগে থেকে বলেছি, এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এর সঙ্গে কোনো দ্বিমত হওয়ার কোনো কারণই নেই। তার কারণ হচ্ছে প্রথম থেকেই আমরা বলেছিলাম নীতি আয়োগের এই সিস্টেমটা প্ল্যানিং কমিশনই ঠিক এবং প্ল্যানিং কমিশনই ফিরিয়ে আনা উচিত, এ বিষয়ে কোনো আলাদা করে ডিফারেন্স ওপিনিয়ন তো নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সর্বোপরি একটা জিনিস কিন্তু খুব মনে হয় বিষয়টা হালকা হয়ে যাচ্ছে অনেকখানি, যে জায়গায় যাচ্ছে, মানে 1, 2, 3 করে আমি খুব 3টে লাইনে 3টে কথা বলি। সেটা হচ্ছে সৌজন্যতার অভাব ঘটছে রাজনীতিতে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে সহিষ্ণুতার অভাব, আর তৃতীয় কথা হচ্ছে মিথ্যাচার। এই 3টে মিলিয়ে কে মিথ্যাচারটা করছে একটু বলুন। এন্টার ভারতবর্ষের রাজনীতিটা খুব গোলমেলে হয়ে না না না, এই গোলমেলে এবারে বিষয় এরকম ভাবে একটা গোল গোল কথা বললে হবে না, পিন পয়েন্টেড কথা বলুন। মিথ্যাচারটা কে করছে? পিন পয়েন্টই বলছি। কে করছে? আমি মনে করি কেন্দ্রীয় সরকার যে পদ্ধতিতে দেশ চালাচ্ছে এটা সহিষ্ণুতার অভাব তাদের। 2 হচ্ছে গোটা আম জনতার কে একেবারে বোকা বানিয়ে যে মিথ্যাচার করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এই বাজেট আজকে কি হয়েছে? আম আদমির বাজেট। আজকে মিথ্যাচারটা কে করেছে? আজকে মিথ্যাচারটা কে করেছে? তৃতীয় কথা, আমি আবারও আপনার চ্যানেলে বলছি, একটা কথা খুব রিপিটেডলি বলছি, কৃষণের জন্য বলছি, যে কোথায় কোন জায়গায় মিটিং হয়েছে, কে কার পৌরোহিত্য হচ্ছে, ইট ডাজ ম্যাটার। আমার ইন্ডিয়া জোটের ম্যাক্সিমাম মুখ্যমন্ত্রী গেলেন না, কমন পারসেপশন হচ্ছে তিনি যখন গেছেন তিনি দেশের কথা বলতে যাননি, এটা পরিষ্কার। প্ল্যানিং কমিশন আজকের বিষয়, আজকের ডিমান্ড না, আমি আগের ডিমান্ড। প্ল্যানিং কমিশন আছেন এবং আগে এই চর্চাটা হয়েছে 10 সেকেন্ডে শেষ করি, 10 সেকেন্ডে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের কথা তিনি যখন বলছেন তখন ওই সভাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো 4-5 মিনিট 10 মিনিট বলতে দেওয়াটা কোনো মহাভারত। আমি প্ল্যানিং কমিশনের এই যে প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনার যে দাবি, সেই দাবির বিপক্ষে ভারতীয় জনতা পার্টি কেন? আজকে আপনাদের যুক্তিটা ঠিক কি? না দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে আমি নীতি আয়োগের বৈঠকে গিয়ে আমি নীতি আয়োগেরই বিরোধিতা করছি, আমি নীতি আয়োগটাকেই তুলে দেওয়ার কথা বলছি। আসলে আমরা প্রথম থেকেই বলছি না যে উনি আজকের যে বৈঠকে গেছেন সেটা পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান হিসেবে যাননি, পশ্চিমবাংলার পরিকল্পনা বা পশ্চিমবাংলার কি কি প্রকল্প নেওয়া যেতে পারে, এই যে ফেডারেলিজম স্ট্রাকচারে কোঅপারেটিভ ফেডারেলিজমটাকে ব্রেক করে এই পুরো পশ্চিমবাংলাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধচারণ করাটাই উনার একমাত্র লক্ষ্যমাত্রা নিয়ে উনি আজকে বৈঠকে গেছেন। এবং বারবার উনি কোনোভাবেই আজকে পশ্চিমবাংলাকে নিয়ে কথা বলেননি, উনি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছেন আজকে ওখানে গিয়ে। আসবো প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ, অদ্ভুত হাস্যকর বিষয় যে নীতি আয়োগের বৈঠকে গিয়ে নীতি আয়োগটা করেছে। তো ব্রিটিশ সরকারের অধীনস্থ ভারত উপনিবেশিক ভারতবর্ষে থেকে আমরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করেছি, এটা তো অদ্ভুত হাস্যকর বিষয় বিজেপি বলছে। আসলে ব্যাপারটা হচ্ছে ইতিহাসের ভুল জায়গায় সবসময় অবস্থান থেকেছে, তো তাই মূল্যায়নটাই ভুলভাল হয়ে যায়। আমি এবার আবার আমার ছোট ভাই কেতনের কাছে আসছি, যে কেতন আমার ভালো লাগছে না যদিও যে কেতনের সাথে এই বাঘ বিতণ্ডায় জড়াতে, ওর জায়গায় আরও ওদের অনেক অন্যান্য স্পোক্স পার্সন থাকলে ভালো হতো যাদের আদ্যপ্রান্ত বিজেপি বি টিমের মতো কথা বলে। আমি পড়ছি সুপ্রিয়া শ্রীনেথ কি রেখেছেন এবং কি প্রসঙ্গে বলেছেন। উনি কোন প্রসঙ্গে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটবন্দি বা ডিমনিটাইজেশনের জন্যে যে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল সেই অংশটা তুলে ধরেছেন এবং সেই ভিডিওটা দিয়ে সুপ্রিয়া শ্রীনেথ লিখছেন, जिस नोटबंदी ने जीडीपी ग्रोथ को आधा कर दिया, जो अर्थव्यवस्था पर सबसे बड़ा प्रहार है, उस पर बोलने से स्पीकर ने मना किया, अभिषेक बनर्जी ने सही जवाब दिया। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে তুমি এবার 2016 সালের ডিমনিটাইজেশনে চলে যাও। সেই দিন ভারতবর্ষের প্রত্যেকটি দল, এনডিএ, ইউপিএ, যারা যেখানে অবস্থান ছিল, প্রত্যেকটি দল কিন্তু সরাসরি বা চুপ থেকে এই ডিমনিটাইজেশনের সমর্থন ছিল, কেউ বিরোধিতা করার সাহস পায়নি। একটি দল এবং তার
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা ভারতবর্ষের স্বাধীন ভারতের সবথেকে বড় স্ক্যাম। এই ডিমনিটাইজেশনকে সরাসরি স্ক্যাম বলার সাহসটা সেই দিন কিন্তু না সিপিএম দেখিয়েছিল, না সিপিআই দেখিয়েছিল, না কংগ্রেস দেখিয়েছিল। এই উপলব্ধিটা তাদের 7 দিন পর যখন লাইনের মানুষ শেষ পর্যায়ে প্রেক্ষিতে আমরা দেখলাম যে আগামী দিনে আবারও সেই না না আমরা শুনলাম আমি জানি আপনারা বলেছেন ইতিমধ্যে যে শুনলেন অভিষেক ব্যানার্জিকে সার্টিফিকেট তো দিয়ে দেননি। উনি অভিষেক ব্যানার্জি সরকারের বিরুদ্ধে যে কথাটা বলেছেন সেটাকে সরকারের বিরুদ্ধে আমরা শুনলাম, আমরা জানি আমরা এই বিষয়টা জানি। আমার বক্তব্য একটাই জায়গায়, আজকে মুখ্যমন্ত্রীর যেভাবে তিনি এর প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদকে আগামী দিনে মানুষ কিভাবে গ্রহণ করবেন, বাংলার কাছে যদি প্রকল্প না আসে সে তার জন্য মুখ্যমন্ত্রী নাকি ভারতীয় জনতা পার্টিকে কাঠগড়ায় তুলবে নাম জনতা, সেই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন স্নেহায়ন সরকার, কৃষাণ মিত্র, কেতন জয়সওয়াল, গৌতম রায়। আপনাদের সকলকে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।